হ্যালো বন্ধুরা, আমি সজল। আপনাদের প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগত। আজ উপপদ তৎপুরুষ সম্পর্কে আলোচনা করব। উপপদ তৎপুরুষ সমাসের পূর্বপদে উপপদ থাকে এবং পরপদে কৃদন্ত পদ থাকে। তাই প্রথমে আমরা কৃদন্ত পদ আর উপপদ সম্পর্কে জেনে নেব। কৃদন্ত পদ কি? কৃৎপ্রত্যয়জাত পদকে আমরা বলি কৃদন্ত পদ বা আমরা বলি ক্রিয়াজাত পদ। তাহলে যে পদ কৃৎপ্রত্যয় দিয়ে গঠিত হয় তাকে আমরা বলি কৃদন্ত পদ। যেমন গম যুক্ত অনট, এই অনটটা হচ্ছে কৃৎপ্রত্যয়, সমান হচ্ছে গমন, এই গমনটা হলো কৃদন্ত পদ। মনে রাখতে হবে কৃদন্ত পদ দুইভাবে থাকতে পারে, স্বাধীনভাবে থাকতে পারে অথবা কারো উপর নির্ভরশীল হিসেবে থাকতে পারে। স্বাধীনভাবে যেমন গমনটা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনভাবে বসতে পারে, আবার কখনো কখনো উপপদ বা উপসর্গের উপর নির্ভরশীল হিসাবে কৃদন্ত পদ থাকতে পারে। যেমন প্রবাহ, প্র পূর্বক বহ যুক্ত ঘং, এখানে এই যে কৃদন্ত পদ বাহ, এটা হলো প্র উপসর্গের উপরে নির্ভরশীল হিসেবে থেকেছে। আবার সহায় শব্দে বর্গীয়জ এই কৃদন্ত পদ সহ উপপদের উপর নির্ভরশীল। তাহলে কৃদন্ত পদের দু রকমের ব্যবহার আমরা দেখি, কখনো কখনো স্বাধীন বসতে পারে, কখনো কখনো স্বাধীন বসতে পারে না, অপরকে নিয়ে করে বা অপরের আশ্রয়ে বসে। এরপরে উপপদ কাকে বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী যে নামপদ বসে তাকে আমরা বলি উপপদ। তাহলে কৃদন্ত পদের পূর্বে যে নামপদ বসে তাকে আমরা বলি উপপদ। পঙ্কজ শব্দের কৃদন্ত পদ বর্গীয়জ আর পঙ্কজ শব্দের উপপদ হলো পঙ্ক, যা কৃদন্ত পদ বর্গীয়জের পূর্বে বসেছে। তাহলে আমরা জানলাম কৃদন্ত পদ কাকে বলে আর উপপদ কাকে বলে। এরপর আমরা জানবো উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে। এই উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয়, তাহলে প্রথম পদটি উপপদ এবং পরের পদটি কৃদন্ত পদ, এদের মধ্যে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। যেমন আরেকটি উদাহরণ দেখি, যেমন কুম্ভ করে যে, এখানে কুম্ভ মানে কলসি হলো উপপদ আর কার হলো কৃদন্ত পদ। এই কার কৃদন্ত পদের কিন্তু স্বাধীন ব্যবহার নেই, উপপদের সঙ্গে সে বসেছে। আর এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে কার মানে পরপদেরই অর্থ প্রাধান্য রয়েছে, যে করে সেই অর্থটাই গুরুত্ব পাচ্ছে। এরপর উপপদ তৎপুরুষ চেনার উপায় সম্পর্কে জানবো। প্রথম পয়েন্ট, প্রথমে দেখতে হবে কৃদন্ত পদ আছে কিনা। তাহলে উপপদ তৎপুরুষ চিনতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে কৃদন্ত পদ আছে কিনা। তারপর দেখতে হবে সেই কৃদন্ত পদের স্বাধীন ব্যবহার আছে কিনা। যদি স্বাধীন ব্যবহার থাকে তাহলে কিন্তু উপপদ তৎপুরুষ হবে না, আর যদি স্বাধীন ব্যবহার না থাকে তাহলে সেটি উপপদ তৎপুরুষ সমাস হবে। যেমন একটি উদাহরণ নিয়েছি, যেমন মিথ্যাবাদী, এখানে বাদী হচ্ছে কৃদন্ত পদ, এর কিন্তু স্বাধীন ব্যবহার নেই, এ একা একা বসতে পারে না। তাই এই যে বাদীটা, এটি হচ্ছে কৃদন্ত পদ এবং এই মিথ্যেবাদী শব্দটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ, যেহেতু বাদী এই কৃদন্ত পদের কোনো স্বাধীন ব্যবহার নেই। মিথ্যেবাদীর বেশ বাক্য করলে হবে মিথ্যা বলে যে। 2 নম্বর পয়েন্ট, এরপর উপপদ তৎপুরুষ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সেই কৃদন্ত পদের পূর্বে কোনো নামপদ অর্থাৎ বিশেষ্য বা বিশেষণ আছে কিনা দেখতে হবে। যদি থাকে তবে উপপদ তৎপুরুষ সমাস হবে। যেমন জলদ, এখানে জল হলো নামপদ আর দ হলো কৃদন্ত পদ, এই দয়ের কোনো স্বাধীন ব্যবহার নেই। যেহেতু স্বাধীন ব্যবহার নেই এবং তার পূর্বে উপপদ আছে, তার জন্য এই জলদ হলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। এর ব্যাস বাক্য করলে হবে জল দান করে যে। আমরা দেখতে পেলাম যে উপপদ তৎপুরুষ চিহ্নার জন্য দুটো উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে কৃদন্ত পদ আছে কিনা, তার স্বাধীন ব্যবহার আছে কিনা, আর 2 নম্বর হচ্ছে কৃদন্ত পদের পূর্বে উপপদ আছে কিনা। যদি এই দুটো শর্ত পূরণ করে তাহলে বুঝতে হবে সেটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। 3 নম্বর পয়েন্ট, যদি শব্দটির কৃদন্ত পদের স্বাধীন ব্যবহার থাকে তাহলে সেটি কিন্তু উপপদ তৎপুরুষ হবে না। যেমন একটা উদাহরণ নিয়েছি, ভোট দাতা, এখানে এই দাতা এর কিন্তু স্বাধীন ব্যবহার রয়েছে, তাই এর ব্যাস বাক্য এরকম হবে না ভোট দান করে যে। তাহলে এটি ভুল, এটি উপপদ তৎপুরুষ সমাস নয়। তাহলে ভোটদাতা এই শব্দের ব্যাস বাক্য হবে ভোটের দাতা, এটি হলো সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ, যেহেতু দাতা এর কিন্তু স্বাধীন ব্যবহার রয়েছে। তাহলে আমরা দেখলাম উপপদ তৎপুরুষ চেনার উপায়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।